আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস ম্যাথের অর্থায়নের গণিত এই অধ্যায় থেকে অঙ্ক করাচ্ছি। প্রবলেম 8। তোমার বাবা তোমার জন্য একটি নতুন কম্পিউটার কিনলেন, যার মূল্য বাবদ নগদে 40,000 টাকা পরিশোধ করলেন এবং 2 বছর পর আরও 60,000 টাকা পরিশোধ করবেন বলে জানালেন। 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কম্পিউটারটির নগদ মূল্য কত হবে? আচ্ছা, এখানে বলেছে এটা যে তোমার বাবা তোমার জন্য একটি নতুন কম্পিউটার কিনে দেবে কখন? আজ থেকে একটা কম্পিউটার কিনে দেবে এখনই, যার নগদে মূল্য পরিশোধ করবে কত টাকা? 40,000 টাকা। যেদিন কিনবে ওই দিনই নগদে পরিশোধ করবে 40,000 টাকা। আর 2 বছর পর বাকি যে টাকা থাকবে ওটা পরিশোধ করবে কবে? 2 বছর পরে। আর 2 বছর পরে 60,000 টাকা পরিশোধ করবে, এর মধ্যে সুদও থাকবে আবার আসলও থাকবে। মানে নগদে যদি সম্পূর্ণ নিত তাহলে 2 বছর পরে যে টাকা দিচ্ছে এত টাকা দিতে হতো না, এর থেকে কিছু কম টাকা দিতে হতো। তার মানে কি, কম্পিউটার আজকে কেনার সময় নগদে মূল্য পরিশোধ করেছে 40,000 টাকা, আর বাকি যে টাকা থাকবে সে টাকা সুদ আসল সহ 2 বছর পর পরিশোধ করবে কত টাকা? 60,000 টাকা। এখন এখানে যে 60,000 টাকা পরিশোধ করলো এর মধ্যে কত পার্সেন্ট সুদ যুক্ত আছে? 8% সুদ যুক্ত আছে। আবার যে 8% সুদটা যুক্ত আছে এটা আবার প্রতি বছর 6 মাস অন্তর অন্তর সুদ যৌগিক হয়। তার মানে কি, বছরে 2 বার সুদ যৌগিক করে। আর প্রশ্ন করেছে এটা যে কম্পিউটারটা নগদ মূল্য কত? তার মানে এই যে 60,000 টাকা 2 বছর পর দিচ্ছে, এই 2 বছর পর না যদি আজকেই দিত, যেদিন কম্পিউটার কিনলো ওই দিনই যদি দিত, তাহলে মোট কত টাকা কম্পিউটারের দাম পরিশোধ করতে হতো? তার মানে কি, কম্পিউটারটার নগদ মূল্য কত হতো সেই মূল্যটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখানে সূত্রের মধ্যে এই 40,000 টাকার কোনো কাজ নেই। 2 বছর পর পরিশোধ করবে কয় টাকা? 60,000 টাকা। এখন এই 2 বছর পর না দিয়ে যদি আজকে এই টাকাটা দিত তাহলে কত টাকা পরিশোধ করতে হতো? তার মানে এই 60,000 টাকা এটা হচ্ছে আমাদের সুদ আসল। তার মানে কি, ভবিষ্যৎ মূল্য দেওয়া হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকার বর্তমান মূল্য মানে 2 বছর আগের মূল্য কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, যেহেতু এটা এককালীন অর্থের অঙ্ক বুঝতে পারছি আমরা, তাহলে এককালীন অর্থের ক্ষেত্রে যে সূত্রটা ছিল আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। দেখো, আমরা জানি সূত্র অনুযায়ী প্রথমে আমরা সূত্রটা লিখব। আমরা জানি যে FV = PV × 1+I/m। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেহেতু সুদ বছরে একাধিকবার যৌগিক হয় এ কথাটা উল্লেখ আছে, সুতরাং এক্ষেত্রে আমাদের কী করতে হবে? অবশ্যই চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করতে হবে। আর চক্রবৃদ্ধির সূত্রটা হবে এটা, FV = PV × 1+I/m পাওয়ার mn। FVর মান কত? 60,000 টাকা। আয়ের মান কত? 0.08। এন কত? 2 বছর। আর এম এর মান মানে বছরে 2 বার সুদ যৌগিক হয়, তাহলে এম এর মান আসবে 2 বার। PV = হোয়াট? আমরা এখন পিভির মানটাই বের করব। তাহলে এখান থেকে FV মান বসিয়ে দিলাম 60,000 টাকা, পিভির মানটা বের করতে হবে 1+I/m। আয়ের মান দেওয়া আছে কত? আয়ের মান 0.08। আর এম এর মান দেওয়া আছে কত? 2 বার। এম হচ্ছে 2, মানটা 2 বসিয়ে দিলাম। আর পাওয়ার mn, এম এর মান 2, এন এর মান হচ্ছে 2। আচ্ছা, 2 × 2 = 4। জাস্ট ক্যালকুলেশন করছি এখন আমরা। বাম পাশে 60,000 টাকা এরকমই থাকবে, আর ডান পাশে PV ইন্টু আমরা 0.08কে 2 দিয়ে ভাগ করলে আসবে 0.04। 1 + 0.04 টু দি পাওয়ার কত? 2 × 2 = 4। এবার 1 + 0.04 এটা আমরা যোগ করে দিব। এটা যোগ করলে কত আসবে? 1.04 টু দি পাওয়ার কত? 4। এখন পিভিটা এর সাথে গুণাকারে আছে, তাহলে এই মানটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই, মানে 1.04 টু দি পাওয়ার 4 এটা কিন্তু এই পাশে নিয়ে যাই, তাহলে কী হবে? 60,000 টাকার নিচে ভাগ হয়ে যাবে। তাহলে PV = 60,000 বাই 1.04 টু দি পাওয়ার 4। তাহলে PV = 51,288.25। আমরা এখানে ক্যালকুলেটরে চাপলাম, চেপে মান পেলাম পিভির মান কত? 51,288.25। তার মানে 2 বছর পর ওই টাকাটা পরিশোধ না করে যদি সঙ্গে সঙ্গে পরিশোধ করতো, তাহলে 60,000 টাকা না দিয়ে ওকে দিতে হতো কত? আরও 51,288 টাকা, 51,288.25 টাকা দিতে হতো। তাহলে কম্পিউটারটার নগদ মূল্য কত? যেদিন কিনেছিল সেদিন অলরেডি কত টাকা দিয়েছে? 40,000 টাকা দিয়েছে। আর 2 বছর পর যে 60,000 টাকা দিত, ওই 60,000 টাকার বর্তমান মূল্য আমরা পেলাম কত? 51,288.25। তাহলে এই 51,288.25 আর এই 40,000 এই দুটো যোগ করলে যে অ্যামাউন্ট আসবে তাকেই বলবো আমরা কি? কম্পিউটারের নগদ মূল্য। তাহলে কম্পিউটারের নগদ মূল্য বের হলো এখানে কত? 91,288.25 টাকা। অ্যান্সার 91,288.25।
এবার প্রবলেম 09, 9 নম্বর প্রবলেম। দেখো 9 নম্বর প্রবলেমে কি বলেছে, তুমি তোমার কন্যার বিয়ের জন্য 2 লাখ টাকার দরকার মনে করো। আজ যে কন্যা ভূমিষ্ঠ হলো তাকে 18 বছর বয়সে বিয়ে দিতে চাও। ব্যাংক যদি 13% হারে সুদ দেয়, যা বছরে 2বার যৌগিক হয়, তাহলে তোমাকে এখন কত টাকা ব্যাংকে রাখতে হবে? এখানে বলছে এটা যে 2 লাখ টাকার দরকার কখন? আজ থেকে ঠিক 18 বছর পর, এখন তো না, ঠিক 18 বছর পর দরকার হবে কত টাকা? 2 লাখ টাকা। 18 বছর বয়সে যখন বিয়ে দিবে মেয়েকে তখন দরকার হবে 2 লাখ টাকা। আর এখন থেকে সে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কোনো একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা রাখবে, কোনো জায়গায় জমা রাখবে, যেখানে 13% হারে সুদ দিবে। এখন কত টাকা আজকে রাখবে যে টাকাটা 13% সুদে, যা বছরে 2বার যৌগিক হয়, 2বার যৌগিক হয়, বছরে 2বার দিবে। এই 13% সুদটা বছরে 2বার যৌগিক হবে। এখন এই 13% সুদে বছরে 2বার দিয়ে কত টাকা আজকে জমা রাখলে, যেটা সুদ আসলে কত টাকা হবে? 18 বছর পর 2 লাখ টাকা হবে। মানে আজকে কত টাকা রাখবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আজকে যে টাকাটা বের করবে সেটা হচ্ছে, যে টাকাটা রাখবে সেটাকে বলবো আমরা পিভি বা আসলের টাকা। আর এটা যেটা দেওয়া আছে 2 লাখ টাকা, এটা লাগবে কখন? 18 বছর পর যেহেতু পাবো এটা, সুতরাং এটাকে আমরা ধরবো কি? এফভি বা সুদ আসল। তাহলে এফভির পরিমাণ দেওয়া আছে 2 লাখ, আর আয়ের পরিমাণ দেওয়া আছে এখানে 13%, আর এন দেওয়া আছে কত? 18 বছর। এম এর মান দেওয়া আছে বছরে যেহেতু 2বার বলছে যৌগিক হয় সুদ, তাহলে এম এর মান হচ্ছে 2। সে এখন আমাদেরকে এটা করতে হবে যে আজকে কয় টাকা, আজকের মূল্য প্রেজেন্ট ভ্যালু পিভির মানটা কত হবে এটা আমরা বের করব। দেখো প্রথমে আমরা সূত্র প্রয়োগ করছি, যেহেতু বলেই দিয়েছে চক্রবৃদ্ধি সুদ হবে, কারণ একাধিকবার যেহেতু কিস্তি সুদ দিচ্ছে বছরে, সুতরাং এটা আমাদেরকে চক্রবৃদ্ধির সূত্র, যে সূত্র আছে আমরা চক্রবৃদ্ধির সূত্রটা প্রয়োগ করব। সলিউশন আমরা জানি এফভি সমান সমান, এটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সূত্রটা আসবে, এফভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার mn। এখন আমাদেরকে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে, সেই মানগুলো আমরা পাশে লিখে নিব। কী কী মান দেওয়া আছে? এফভির মান মানে ভবিষ্যতে যে টাকাটা দরকার হবে সেটার মান কত? 2 লাখ টাকা, মানে সুদ আসল 2 লাখ টাকা 18 বছর পর যে টাকাটা পাবে। আর আয়ের মান কত? আয়ের মান দেওয়া হচ্ছে 13%, 0.13। এন হচ্ছে 18 বছর, এম এর মান 2বার, পিভির মানটা আমাদেরকে বের করতে হবে। পিভি সমান সমান হট, এখানে মান বসিয়ে দিলাম। প্রথমে আসবে 2 লাখ এফভির জায়গায়, আর পিভিতে বের করব 1+i, আয়ের মান 0.13, আর ডিভাইড বাই কত? 2, আর এম এর মান হচ্ছে, এম এর মান 2, এন এর মান 18, তাহলে 18 দুগুণ 36, আর এখানে 13কে 0.13কে 2 দিয়ে ভাগ করলে আসবে 0.065, আর বামে থাকবে 2 লাখ, আর এখানে পিভি তো ইন্টু আকারে আসেই, তাহলে এখানে 2 লাখ নামলো, আর পিভি নেমে গেল, এখানে 1 প্লাস, এর সাথে প্লাস করলে আসবে 1.065, এর উপর পাওয়ার আসবে 36। পরের লাইনে এসে আমরা পিভির মানটাই যেহেতু দরকার, তাহলে পিভিকে আমরা এই পাশে রাখলাম, আর এটাকে নিয়ে সেই পাশে ভাগ করলাম। তার মানে এটা আসবে যে 2 লাখ বাই 1.065 টু দি পাওয়ার 36 সমান কত? পিভি। সেই পিভিকে আমরা বাম পাশে দেখাচ্ছি, আর 2 লাখকে এটাতে ভাগ করলে যেটা আসে এটাকে আমরা ডান পাশে দেখাচ্ছি। তাহলে কত আসবে? 2 লাখ বাই 1.065 টু দি পাওয়ার 36। তাহলে আমরা এখন ক্যালকুলেটর সরাসরি এইটা উঠিয়ে সমান দিয়ে দিব, সমান দিলে আমরা মান পেয়ে দেবো। কত আসবে? 20,722.59। আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলাম, করে পেলাম 20,722.59। তার মানে আজকে 20,722.59 টাকা রাখলে ঠিক 18 বছর পর এই টাকাটা হবে কত? 2 লাখ টাকায় পরিণত হবে। 13% সুদে, যা বছরে 2বার যৌগিক হয়। আচ্ছা, এবার আমরা আরও একটা অঙ্কে যাচ্ছি, প্রবলেম নাম্বার 10। প্রবলেম 10 দেখো, সবাই খেয়াল করো। এখানে বলেছে 2,000 টাকা 2 বছরের জন্য 8% চক্রবৃদ্ধি হার সুদে বিনিয়োগ করা হলে কার্যকরী সুদের হার কত হবে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের হার, এটা আমাদেরকে বের করতে বলছে। যেখানে সুদ বছরে 4বার যৌগিক হয়, সুদ বছরে কয়বার দিচ্ছে? 1 বছরে সুদ যৌগিক হচ্ছে 4বার। তাহলে এখানে আমাদের এম এর মানটা আসবে কত? এম এর মান আসবে হচ্ছে 4। সলিউশন আমরা জানি EIR 1+i/m, আমাদের সূত্র আমরা জানি এটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট
এর সূত্র হচ্ছে 1+i/m পাওয়ার m -1 ইন্টু কত 100। আইটা কি সুদের হার পড়ে দিয়েছে কত 8%, 8% মানে 0.08। আর এম কত, এমটা তো সুদ বছরে কতবার যৌগিক হচ্ছে, 1 বছরে 4 বার, তাহলে এম এর মান আসবে 4। এম পেলাম কত 4। এখন এখান থেকে মানটা বসিয়ে দিলাম এইখানে সূত্রে। এখন মানগুলো বসাবো, যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা এখন সূত্রে বসিয়ে দিচ্ছি। তাহলে সূত্রে বসালে কি আসবে, EIR সমান 1+0.08/4 পাওয়ার 4 -1 ইন্টু 100। এখান থেকে 4 দিয়ে 0.08কে ভাগ করলে আসবে 0.02, 1.02 টু দি পাওয়ার 4 -1 ইন্টু 100। তারপরে লাইনে আসবে এতটুকু সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আসবে কত, ক্যালকুলেটর সেপে সমান দিলে আসবে হচ্ছে 0.04824, 0.0824 ইন্টু কত 100, 100 দিয়ে গুণ করলাম, তাহলে চলে আসলো কত পার্সেন্ট, 8.24%। ঠিক আছে, তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের পরিমাণ পেলাম আমরা 8.24%। আরও একটা অঙ্ক করাচ্ছি 11, প্রবলেম 11। দেখো প্রবলেম 11-এ কী বলেছে, একটি সম্পত্তির ক্রয় মূল্য 5,000 টাকা, এর অবচয়ের হার 10%। বর্তমান সম্পত্তির মূল্য 500 টাকা হলে তা কতকাল আগে ক্রয় করা হয়েছিল। এখানে বলছে এটা যে একটা সম্পত্তির ক্রয় মূল্য মানে হচ্ছে পিভি, তো ক্রয় মূল্য দেওয়া আছে কত 5,000 টাকা, এর অবচয়ের হার কত, সম্পত্তির অবচয়, এটা তো অবচয়ের অঙ্ক, অবচয়ের হার দেওয়া আছে 10%, আই হচ্ছে 10%। বর্তমানে সম্পত্তির মূল্য 500 টাকা, তার মানে একটা নির্দিষ্ট সময় আগে এই সম্পত্তিটা ক্রয় করা হয়েছিল 5,000 টাকায়। আচ্ছা, তারপরে এটা ব্যবহার করার পর 5% অবস্থা 10% অবস্থায় হয়েছে, অবস্থায় বাদ দেওয়ার পর এর বর্তমান মূল্য দাঁড়াইছে কত টাকা, 500 টাকা। তার মানে এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তো ভগ্নাবশেষ মূল্য এফভি 500, আর ক্রয় মূল্য পিভি 5,000, আর অবচয়ের হার দেওয়া আছে 10%, আই দেওয়া আছে 10%। এখন প্রশ্ন করছে এটা কতকাল আগে ক্রয় করা হয়েছিল, এই সম্পত্তিটা কতকাল আগে ক্রয় করা হয়েছে। তার মানে কাল নির্ণয় করতে বলেছে, তার মানে কি সময় নির্ণয় করতে বলেছে, মানে এন নির্ণয় করতে বলেছে। আর সময় বা এন নির্ণয় করতে বললে আমাদের অঙ্কে কী করতে হবে, লগ নিতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা জানি যে অবচয়ের ক্ষেত্রে সূত্র আসবে এটা, সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য এফভি সমান পিভি ইন্টু 1 - i টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের অবচয়ের সূত্র। তো অবচয়ের সূত্রটা প্রয়োগ করলাম। এখন এফভিটা কি, এফভিটা বলেই দেওয়া আছে যে ভগ্নাবশেষ মূল্য মানে বর্তমান মূল্য, যে মূল্যটা ছোটো এটা হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য, এটা কত দেওয়া আছে 500 টাকা। আর পিভি হচ্ছে ক্রয় মূল্য, এটা দেওয়া আছে কত 5,000 টাকা। আর আই হচ্ছে অবচয়ের হার, এটা দেওয়া আছে 10% মানে 0.10। আর আয়ুষ্কাল এনটাই আমাদেরকে বের করতে হবে, এন সমান হোয়াট। আমরা এখন সূত্রে মানগুলো বসিয়ে দিব। এফবির জায়গায় 500, পিবির জায়গায় 5,000, আর আয়ের জায়গায় বসালাম 0.10 টু দি পাওয়ার কত এনটা আমাদেরকে বের করতে হবে, এনটা নাই। এখান থেকে এই 5,000টা গুণ আকারে ছিল, এই পাশে আসলে কী হবে, ভাগ হবে। তাহলে 500/5000 সমান কত, 1 থেকে 0.10 বাদ দিলে 0.90 টু দি পাওয়ার কত 9। এখান থেকে 500কে 5,000 ভাগ করলে আসবে 0.1, 0.1 সমান কত আসবে 0.90 টু দি পাওয়ার এন। আচ্ছা, আমরা এখানে এখন পরবর্তী লাইনেই লগ নিয়ে নিব, দুই পাশেই লগ নিয়ে নিব। উভয় পাশে আমরা এখন লগ নিব। লগ 0.1 সমান কত হবে, এই পাশে 0.1 ছিল, আমরা এই পাশে লগ নিলাম 0.1, আর ডান পাশেও লগ নিলাম লগ 0.9 টু দি পাওয়ার কত এন। পাশে আমরা নোট দিয়ে দিলাম লগ নিয়ে। পরবর্তী লাইনে এনটা সামনে চলে আসবে, এটাকে আমরা বাম পাশে দেখাচ্ছি। তাহলে কত আসবে, এন লগ 0.9, 0.9, আর এখানে কত আসবে লগ 0.1। এখন আমাদের এনের মানটাই নির্ণয় করতে হবে, সুতরাং এনকে বামে রাখবো আর লগ 0.9কে ডান পাশে ভাগ করে দেবো। তাহলে কত আসবে, লগ 0.1/লগ 0.9। এখানে সরাসরি ক্যালকুলেটরে আমরা লগ 0.1 ভাগ লগ 0.9 করলে পাবো কত 21.85 প্রায়। তাহলে এন এর মান পেলাম 21.85। অ্যান্সার এন সমান 21.85। 12 নম্বর। এখন প্রবলেম 12, আরও একটা অঙ্ক করাচ্ছি। দেখো প্রবলেম 12। একটি যন্ত্রপাতির মূল্য 1,30,000 টাকা,
যদি অবচয়ের হার 4% হয় তবে কখন এর মূল্য 1 দশমাংশ হবে? বর্তমানে একটা সম্পত্তির মূল্য কত টাকা আছে? 1,30,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। যদি অবচয়ের হার 10% হয় তবে কখন এর মূল্য 1 দশমাংশ হবে? তার মানে 10 ভাগের 1 ভাগ হবে কখন? কখন যেহেতু বলেছে তাহলে এটাও সময় নির্ণয় করতে বলেছে, সময় মানে এন। আর এন নির্ণয় করতে বললে অবশ্যই আমাদের কী করতে হবে? লগ নিতে হবে, অঙ্কের মধ্যে লগ নিয়ে আসতে হবে। তাহলে বর্তমান মূল্য বা পিভির মান বা ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? 1,30,000 টাকা। আর ভগ্নাংশের মূল্য 1 মানে কি 1/10 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ কখন হবে? তার মানে 10 ভাগ করলে কত আসবে? এটাকে 10 দিয়ে ভাগ করলে পাবো 13,000 টাকা। তাহলে 1,30,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর ভগ্নাংশের মূল্য হচ্ছে 13,000 টাকা। আর আয় দেওয়া আছে অবচয়ের হার 4%। এনটা নাই, আমাদেরকে এনটা বের করতে হবে। দেখো আমরা সূত্র প্রয়োগ করছি এখন। সম্পত্তির ভগ্নাংশের মূল্য, সম্পত্তির ভগ্নাংশের মূল্য এফভি সমান পিভি ইন্টু 1 - i টু দি পাওয়ার n। পিভির মান দেওয়া আছে কত? 1,30,000 টাকা। এফভি দেওয়া আছে 1,30,000 গুণন 1/10, 1 দশমাংশ যেহেতু বলা আছে সুতরাং 10 ভাগের 1 ভাগ, 1/10। তাহলে এখানে 1,30,000কে 10 দিয়ে ভাগ করলে আসবে 13,000 টাকা। আর আই অবচয়ের হার এটা দেওয়া আছে 0.04। আর এন সমান হট, এনটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা এখন মান বসিয়ে দিচ্ছি। এফভি 13,000, পিভির মান 1,30,000, 1 - আয়ের মান আছে 0.04। আর এখানে পাওয়ার দিলাম এন। এখান থেকে 13,000কে আমরা কী করবো? 1,30,000 দিয়ে ভাগ করে দেবো। আর এখানে আসবে কত? 1 - 0.04, কত আসবে? 0.96 টু দি পাওয়ার এন। এখন এখানে 13,000কে 1,30,000 দিয়ে ভাগ করলে আসবে 0.1। আর এখানে আমরা পাবো কত? 0.96 টু দি পাওয়ার এন। এখন বাম পাশ ডান পাশে এবং দুই পাশে আমরা কী নেব? লগ নিয়ে নেব, লগ। লগ 0.1, আমরা বাম পাশ ডান পাশ দুই পাশে লগ নিয়ে নিলাম। তো লগ 0.1 সমান লগ 0.96 টু দি পাওয়ার এন। পাশে আমরা লিখে দিব লগ নিয়ে। তাহলে এইখানে লগ যেহেতু নিয়েছি তাহলে 0.96 টু দি পাওয়ার এন, এই এনটা এখন লগের সামনে চলে আসবে। তাহলে পরের লাইনে আমরা কী লিখব? এন লগ 0.96 সমান লগ 0.1। এখান থেকে এন সমান কী লিখবো আমরা? 0.1 ভাগ হচ্ছে লগ 0.96। ক্যালকুলেটারে আমরা সরাসরি লগ 0.1 ভাগ লগ 0.96 লিখে সমান দিলে কত আসবে? 56.41। এই 56.41 এটাই হচ্ছে আমাদের কি? এই সম্পত্তির আয়ুষ্কাল। আচ্ছা আরও একটা অঙ্ক, তাহলে এন সমান আমরা পেলাম কত? 56.41 বছর। 13 নম্বর প্রবলেম 13। প্রবলেম 13 দেখো এখানে কী বলেছে? 10.5% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 1,60,000 টাকার 1 বছর 9 মাসের সুদ নির্ণয় করো। আচ্ছা তার মানে কি আজকে 1,60,000 টাকা কোনো এক অ্যাকাউন্টে জমা রেখেছে যেখান থেকে 10.5% হারে অর্ধবার্ষিক মানে বছরে দুইবার সুদ দেয়। আর সুদের হারটা কত দেওয়া আছে? 10.50%। তাহলে 1 বছর 9 মাসের সুদ কত হবে সেই সুদের পরিমাণটা বের করতে বলছে। তাহলে এটা আমাদের অবশ্যই চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1 + i/m পাওয়ার mn। পিভির মান 1,60,000, আয়ের মান দেওয়া হচ্ছে 0.105। আর এন সমান 1 + 9/12, 1 বছর 9 মাস, 9 মাসকে আমরা কী করবো? 12 দিয়ে ভাগ করে বছরে রূপান্তর করে নেব। তাহলে 1 + 9/12, 1 + 0.75, এখান থেকে 1.75। আর এম যেহেতু বছরে 2 বার সুদ যৌগিক হয় তাহলে এম এর মান আসবে 2 বার। আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে মান বসালে এখান থেকে আমরা পাচ্ছি কত? এফভি সমান ক্যালকুলেশন করে সোজা পেয়ে গেলাম 1,91,380 টাকা প্রায়। এখন সুদের পরিমাণ যেহেতু বের করতে বলেছে আমরা লিখব সুদের পরিমাণ সমান 1,91,380 মাইনাস 1,60,000। তোমরা বাদ দিলে এখান থেকে আসবে কত? 31,380। এটি হচ্ছে আমাদের কি? সুদের পরিমাণ 31,380 টাকা। অ্যান্সার 31,380 টাকা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।